পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। অতিরিক্ত ঝালে চোখ লাল হয়ে গেছে মেঘের। চোখের কর্নিশ বয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। গোলাপি ঠোঁট দয় লাল বর্ণ ধারণ করেছে। প্রায় 5 মিনিট হয়ে গেছে, তবুও আদ্রিয়ান এক মুহূর্তের জন্য ছাড়ে নাই মেঘের ঠোঁটে। নিজ শরীরে থাকা সমস্ত রাগ, হিংসা, জেদ সব উপড়ে দেয় তার ঠোঁটের উপর। সোফায় বসা অবস্থা ফারহানের প্রশংসা মেঘের কাল হয়, কিন্তু আর এই অসহ্য আচরণ সহ্য করা সম্ভব হচ্ছে না মেঘের। একবার ঠোঁট ফাঁকা করে নিঃশ্বাস ছাড়ার সুযোগ অবধি দেয়নি আদ্রিয়ান। মেঘের দম বন্ধ হয়ে যাচ্ছে, তার ডান হাত দেয় জোরে, কাঁধে ধাক্কা দিতে থাকে মেঘ, কিন্তু আদ্রিয়ান শুনল না। মেঘ তার হাতে হাত দিয়ে বা বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে বোঝানোর চেষ্টা করলো নিঃশ্বাস ছাড়তে পারছে না সে। করুণ চোখে অনুরোধ করে তার ওষ্ঠদ্বয় উপর এমন অত্যাচার বন্ধ করতে, কিন্তু সম্ভব হয় না মেঘের কোনো অনুরোধ। ধাক্কা আদ্রিয়ান কানের পৌঁছে না। ধীরে ধীরে যেন আদ্রিয়ানের এগনোসিভ হয়ে ওঠে। বাধ্য হয়ে মেঘ তার ঠোঁটের ভাঁজে থাকা আদ্রিয়ানের ঠোঁটে কামড় বসায়। আহ করে উঠে দূরে সরিয়ে যায় আদ্রিয়ান। ওষ্ঠদ্বয় ছাড়া পেয়ে যেন দম ফিরে পায় সে। ঘন ঘন নিঃশ্বাস ছাড়ে। আর কিছুক্ষণ যদি এমন অবস্থায় থাকতো তবে হয়তো দম আটকে মারা যেত। মেঘের এমন অবস্থা দেখে দূরে দাঁড়িয়ে থাকা আদ্রিয়ান মিটমিট করে হাসে। তার ঠোঁটের প্রতিশোধময় হাসি ফুটেছে, ঝুলেছে, কিন্তু মেঘ বেশ জোরেই কামড় বসায় ঠোঁটে। ওষ্ঠপুট কেটে দাঁত রক্তে মৃদু মৃদু কণা বাহির হয়ে আসছে। বিন্দু আঙুল দিয়ে ওষ্ঠে থাকা রক্ত মুছে নেয়। ঝালে মেঘের সারা শরীর জ্বলে যাচ্ছে, জিহ্বায় পুরো ছাই হয়ে যাবে এমন অবস্থা। মেঘ শুধু জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে আর ঝাল কমানোর জন্য মুখে হাত দিয়ে বাতাস করে। পাশে থাকা টেবিলে থেকে পানি এগিয়ে দেয় আদ্রিয়ান। তার প্রতিশোধময় কণ্ঠে বলে, পানি খেয়ে নাও মেঘ। রাগে দাঁত কটমট করে তাকায় মেঘ। ঝালে আর রাগে তার শরীর আগুনের ন্যায় জ্বলে ওঠে। চোখ গরম করে তাকায় সে, কিন্তু মুখের ঝালের কারণে তার রাগ দীর্ঘক্ষণ হয় না। বাধ্য হয়ে আদ্রিয়ানের হাত থেকে দ্রুত পানি নেয় সে। এরপর ঢকঢক করে গ্লাসে সম্পূর্ণ পানি খেয়ে নেয়। ঝাল ঝাল যেন তবুও কমে না। দ্রুত পায়ে ছুটে যায় রান্নাঘরে থাকা ট্যাপের দিকে। ট্যাপ ছেড়ে পানি পান করতে থাকে যতক্ষণ তার ঠোঁটের ঝাল কমছে। আদ্রিয়ান সব দেখে শুধু মিটমিট করে হাসছে। তৃষ্ণায় আর ঝাল না মেটায় অবধি অফুটন্ত পানি পান করতে থাকে। প্রায় 5 মিনিট পর পানি খাওয়া শেষ করে টেবিলের সাথে পিঠ ঠেকিয়ে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ে। আদ্রিয়ান এগিয়ে আসে মেঘের কাছে। এরপর দুষ্ট হাসি দিয়ে বলে, ঝাল কি বেশি হয়ে গেছে মেঘ? আর একটু পানি খাবে? মুখের ঝাল আর আদ্রিয়ানের কথা যেন মেঘের রাগ সমাপ্ত আসামের পৌঁছে যায়। রাগী মুখশ্রী নিয়ে এগিয়ে এসে শক্ত করে আদ্রিয়ানের শার্টের কলার চেপে ধরে বলে ওঠে, কি সমস্যা আপনার আদ্রিয়ান? এমন ঝাল কেন খাওয়ালেন? ফারহান চৌধুরীর প্রশংসা করেছি বলে প্রতিশোধ নিলেন? আর একটু হলে আমার দম বন্ধ হয়ে যেত। কাঁধে থাকা মেঘের হাত নিজের শরীরের সাথে চেপে ধরে আদ্রিয়ান। কপালে ভাবলিহীন ভাবে পড়ে থাকা ছোট ছোট চুল কানের পিঠে গুজে দিয়ে জোর কণ্ঠে বলে ওঠে, যে মুখে আমি ছাড়া অন্য কোনো পুরুষের নাম অবধি উচ্চারণ হবে, ওই মুখ আমি ঝালে না বরং আগুন দিয়ে পুড়িয়ে দেব। সকাল থেকে জিয়ার সাথে আদ্রিয়ান যে এত ভালো ব্যবহার করছিল, তার যত্ন করছিল, তা কি ছিল তবে? শুধু মেঘের উপর সকল নিষিদ্ধ থাকবে? নিজের বউ থাকার অবস্থায় অন্য নারীর সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারবে? অথচ মেঘ রাগে ভেসে ফারহানের নাম নেওয়ায় দোষ হয়ে গেছে। মেঘ বলে, ও রিয়েলি আদ্রিয়ান? তবে এতক্ষণ জিয়ার সাথে কি করছিলেন আপনি? ওর কেয়ার করলেন, প্রায় একসাথে গল্প করলেন, তার শাস্তি কে দেবে? আজ হঠাৎ করে জিয়ার প্রতি এত ভালোবাসা উদয় কেন হলো আপনার? মেঘের শরীরে এখন অনেক রাগ, যা বুঝলো আদ্রিয়ান। হাত বাড়িয়ে কাঁধ ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় মেঘকে। মেঘও কিছুটা শান্ত হয়ে যায়। আদ্রিয়ানের বুকের মধ্যে লেপ্টে যায়। আলতো
আলতো হাতে মাথায় হাত বুলিয়ে দেয় আদ্রিয়ান। জিয়ার সাথে ভালো ব্যবহার করলে মেঘ কষ্ট পাবে বা হিংসা করবে, তা আদ্রিয়ান জানে, কিন্তু সে বাধ্য। এই জিয়ার মতো সাইকো মহিলার কর্মকাণ্ডে সে জানে। কিন্তু যদি একবার জিয়া তাদের দুজনের বিয়ে সত্যি জানতে পারে, তবে সর্বনাশ হয়ে যাবে। এখন রাগে জেদে মেঘকে খুন অবধি করে ফেলতে পারে। মেঘের পড়াশোনার ক্ষতি সে করতে চায় না, কিন্তু আর কতদিন জিয়াকে সহ্য করবে সে? আজ না হয় কাল জিয়া সত্যি অবশ্যই জানবে। খুব শীঘ্রই এর কোনো ব্যবস্থা করতে হবে। আদ্রিয়ান ধীরে শান্ত কণ্ঠে বলে ওঠে, মেঘ, তুমি আমার বউ। এই পৃথিবীর একমাত্র তুমি ছাড়া আর কোনো নারীর প্রতি আমি যত্নশীল নয়, কিন্তু আমার জীবনে জিয়া একটা ঝামেলা। ওর প্রতিটা কথা আচরণে আমার বিরক্ত লাগে, কিন্তু আমি চাই না ওর জন্য তোমার কোনো ক্ষতি হোক। আদ্রিয়ানের কথার মাঝে মেঘ প্রশ্ন করে ওঠে, জিয়া কি ক্ষতি করবে আমায়? ও কি আমায় খুন করে ফেলবে? আদ্রিয়ান দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, জিয়ার মতো সাইকো মহিলা দ্বারা খুন করা অসম্ভব নয়। ওর খুবই সাংঘাতিক একজন মেয়ে। জিয়া প্রায় অনেক বছর ধরে আমাকে পছন্দ করে। যখন আমি হাসপাতালে ইন্টার্নি করতাম তখন থেকে জিয়া আমার প্রতি প্রচুর পজেসিভ। জিয়া যদি একবার জানতে পারে তুমি আমার বিবাহিত বউ, ও কিন্তু তোমার ছেড়ে দিবে। যে কোনো মূল্যেই তোমায় শেষ করে দেওয়ার চেষ্টা করবে। তাছাড়া তুমি যে কলেজে পড়ো তার প্রিন্সিপাল ইরফান সাহেব। তাই যদি ব্যক্তিগত দূরত্বের কারণে কলেজ থেকে বহিষ্কার করে তোমার ক্যারিয়ার শেষ হয়ে যাবে। আদ্রিয়ানের সব কথা বেশ মনোযোগ সহকারে শোনে মেঘ। জিয়া যে সাইকো তা সে সুসাইড করার ঘটনা শুনে বুঝতে পারছিল। তবে আজ জিয়ার কথাবার্তা শুনে এমন মনে হয়নি। সত্যি আদ্রিয়ানের কথা মিথ্যে নয়। কিন্তু কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবে তাদের বিয়ের ঘটনা? মেঘ বলে, আদ্রিয়ান কতদিন জিয়ার থেকে লুকিয়ে রাখবে এই সব সত্যি? সত্য একদিন না একদিন প্রকাশ অবশ্যই পাবে। আমি জানি। এই জন্যই খুব দ্রুত জিয়ার কোনো ব্যবস্থা করতে হবে। মামার সাথে খুব শীঘ্রই আমি কথা বলবো। ইরফান স্যারের সাথেও। আদ্রিয়ানের বুক থেকে মেঘ মাথা তুলে সন্দেহবোধক দৃষ্টি নিয়ে প্রশ্ন করে, তবে কি এতদিন আপনার জিয়ার যত্ন করবেন? মেঘের কথা শুনে আদ্রিয়ান ঠোঁট টিপে হাসে, এরপর বলে, কেন মেঘ, তুমি কি জেলাস? মেঘ দুষ্ট হাসি দিয়ে বলে, ফারহানের কথা শুনে কি আপনি জেলাস? মেঘের কথা শুনে আদ্রিয়ান শাসিত কণ্ঠে বলে ওঠে, তুমি পুনরায় ওই ফারহানের নাম নিলে মেঘ? সাহস কত বড় তোমার? তবে আপনিও আর কখনো জিয়ার যত্ন করবেন না। ওর থেকে 2 হাত না 10 হাত দূরে থাকবেন, আর না হলে এই দুনিয়ার মধ্যে থাকবেন না। আদ্রিয়ান মিষ্টি হাসি দিয়ে ভয় পাওয়ার অভিনয় করে বলে ওঠে, সরি বউ, ভয় পাইছি। তারপর তারা দুজনেই একসাথে হেসে ওঠে, একে অন্যের জড়িয়ে ধরে বেশ দীর্ঘক্ষণ। দুপুর 12টা। রুমে বসে ল্যাপটপে কাজ করছে আদ্রিয়ান। রান্নাঘরে দুপুরে খাবারের আয়োজন করেছে মেঘ। আজ ছুটির দিন, বাসায় কাজ করার পরিকল্পনা ছিল মেঘের, কিন্তু জিয়া এসেছে মহমা হয়ে, তাই দুপুরে খাবার রান্না আয়োজন ভালো করে করতে হবে। রান্নাঘরে রান্নার সময় জিয়া আসে। দরজা দিয়ে ভিতরে ঢুকে এগিয়ে এসে মিষ্টি হাসি দিয়ে বলে, মেঘ, কি কিছু করছো তুমি? দুপুরে রান্নার আয়োজন করছি। ছুরি দিয়ে সবজি কুটি 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 করে পাতে রাখছে। জিয়া টেবিলের সাথে শরীর মিশিয়ে বলে ওঠে, আচ্ছা মেঘ, তুমি কি আজ খেয়াল করেছো আদ্রিয়ান আমার সাথে ভালো ব্যবহার করেছে? তোমার কি মনে হয় আদ্রিয়ান কি আমার প্রেমে পড়েছে? জিয়ার কথা শুনে তরকারি কাটা অবস্থায় মেঘের হাত থেমে যায়। যদিও সে জানে আদ্রিয়ান শুধুমাত্র তাকে ভালোবাসে, জিয়ার প্রতি তার কোনো অনুভূতি নাই। তার প্রেমে পড়বে আদ্রিয়ান অসম্ভব। কিন্তু তবুও মেঘ কষ্ট হয় এমন কথা শুনে। মেঘ শান্ত হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। জিয়া আবারও পুনরায় প্রশ্ন করে ওঠে, মেঘ, বলো না, আদ্রিয়ান কি সত্যি আমায় ভালোবাসে? মেঘ শান্ত গলায় ছোট কথায় জবাব দেয়, হয়তো। জিয়া মেঘের উত্তর শুনে মৃদু হেসে বলে ওঠে, কিন্তু আমার মনে হয়
আদ্রিয়ান আমায় ভালোবাসে। ধীরে ধীরে ও আমার প্রেমে পড়ে যাচ্ছে। জিয়ার কথা শুনে মেঘের বেশ রাগ হয়। শরীরটা জ্বলে ওঠে। রাগ নিয়ন্ত্রণ করতে পারে না সে। মেঘ পিছনে ঘাড় ঘুরিয়ে বলে ওঠে, জিয়া ম্যাম, একবারেও কি আদ্রিয়ান তোমায় ভালোবাসি বলেছে? অতিরিক্ত কোনো বুঝ তুমি? একজনের সাথে ভালো ব্যবহার করা মানে কি তার প্রেমে পড়ে যাওয়া? মেঘের এমন কথা শুনে জিয়া অবাক হয়ে যায়। হঠাৎ এমন রেগে কেন গিয়েছে সে? জিয়া বলে, মেঘ, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি শুধু তোমায় আমার মনের কথা বলছিলাম। মেঘ শান্ত হয়ে যায়। তার রাগ দেখে হয়তো জিয়া সন্দেহ করতে পারে। মেঘ শান্ত হয়ে যায়। জিয়া বলে, মেঘ, আদ্রিয়ান কি করলে আমার প্রেমে পড়বে? তুমি কিছু টিপস দাও না। পুরুষরা কি করলে খুশি হয়? জিয়ার কথা শুনেই মেঘের মুখে শয়তানির হাসি ফুটে ওঠে। তার মাথায় দ্রুত দুষ্ট বুদ্ধি চলে আসে। এই সুযোগ, জিয়াকে শিক্ষা দেওয়ার খুব শখ, তাই না? মেঘের স্বামীকে কেড়ে নেওয়ার শাস্তি তাকে অবশ্যই দেবে। উকিলের রুমের মুখ গম্ভীর করে বসে আছে জামান সাহেব। তার সামনে উকিল সাহেব কাগজের উপর মুখ গুজে খুঁটিয়ে খুঁটিয়ে বসে চেক করছে। প্রায় 5 মিনিট পর উকিল কাগজ সম্পূর্ণ চেক করে এগিয়ে দেয় জামান সাহেবের কাছে। এরপর হাসি মুখে বলে, জামান সাহেব, আপনি ডিভোর্স পেপার রেডি। উকিলের কথা শুনে জামান সাহেব হাত এগিয়ে দিয়ে ডিভোর্স পেপার গ্রহণ করে। পেপার স্পষ্ট দুইটা নাম ফুটে উঠেছে, আদ্রিয়ান রেদওয়ান আর মহিলা জান্নাত মেঘ। ডিভোর্স পেপার। জামান সাহেবের শরীর ছেড়ে দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে পড়ে। উকিল জামান সাহেবের সব অঙ্গভঙ্গি খেয়াল করে এরপর বলে, জামাল সাহেব, আপনি কি সত্যি শিওর ডিভোর্স পেপারের বিষয়ে? আদ্রিয়ান আপনার ছেলে। বাবা হয়ে ছেলের সংসার ভাঙার সিদ্ধান্ত কেন নিলেন? জামান সাহেব চেয়ারে বসা থাকা অবস্থায় বলে ওঠে, উকিল সাহেব, আপনি তো সব জানেন। বাবা হয়ে ছেলের সংসার ভাঙতে আমি চাইনি, কিন্তু আমার ওই কুলাঙ্গার ছেলে বাধ্য করেছে। ওর কাছে বিয়েটা কেন মজা? একবার বউকে রেখে নিজের ক্যারিয়ারের জন্য আমেরিকায় চলে যায়, আবার 9 বছর পর ওই বউয়ের সাথে সংসার করতে চাইবে। উকিল সাহেব বেশ দীর্ঘদিন ধরে জামাল সাহেবের সাথে কাজ করে, তাই উনি সব জানেন। উকিল বলে, জামাল সাহেব, আমি সব জানি, কিন্তু এখন আদ্রিয়ান যদি চায় তবে সংসার করবে। তবে অসুবিধা কি? অসুবিধা আছে উকিল। মেঘ এতিম একটা মেয়ে। ছেলেবেলা থেকে ওর অনেক অনেক অত্যাচার কষ্ট সহ্য করেছে। আমার মৃত্যুর বন্ধুর বেঁচে থাকলে হয়তো আমার ছেলের মতো এমন কুলাঙ্গারকে তার মেয়ের জন্য বেছে নিতেন না। উকিল সাহেব বলে, আপনি কি সত্যি মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স করিয়ে দেবেন? জামাল সাহেব চেয়ার থেকে উঠে ডিভোর্স পেপার হাতে নিয়ে মৃদু হেসে ওঠে, ডিভোর্স না হলেও শাস্তি অবশ্যই হবে। জামাল সাহেবের কথাটা বলে উকিলের রুম থেকে বের হয়ে যায়। দরজা দিয়ে বাহিরে বের হয়ে উনি পকেট থেকে ফোন বের করে তারপর পিয়নকে কল করে বলে, আমার পরিবারের সকলের জন্য বিমানের টিকিট বুক কর। আগামী 7 দিনের মধ্যে আমরা আমেরিকায় যাব। অপর পাশ থেকে একজন বলে ওঠে, ওকে স্যার। গল্প, তোমার নামে নীলচে তালা, কলমে নুসাইবা এহসান হিয়া, পর্ব 61 চলবে।